মূলত যেটা শুনানিতে হলো তাটা সেটা এক নম্বর যে মূলত দেখা গেছিল যে 59 লক্ষ এবং একটু কিছু বেশি সংখ্যক কেস ইতিমধ্যেই এরা যে জুডিশিয়াল অফিসাররা তারা অ্যাডজুডিকেশন করে ফেলেছেন, সেই সংক্রান্ত তথ্য আমরা পেয়ে যাব। কিন্তু যে কনসার্ন ছিল সেটা হচ্ছে আপিল কিভাবে ফাইল হবে, আপিল কিভাবে প্রসিডিং হবে, ট্রাইব্যুনাল কি কি ফলো করবে, ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল ট্রাইব্যুনালে কিভাবে ফলো হবে, অনলাইন অ্যাপিল কিভাবে ফাইল হবে, অফলাইন অ্যাপিল কিভাবে ফাইল হবে, কারণ অলরেডি প্রায় 7 লক্ষের মতন অ্যাপিল ফাইল হয়েছে। অনলাইন অ্যাপিল ফাইল করতে গেলে সেখানে একটা বক্স থাকছে যেখানে 1000 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, and there is no scope, absolutely there is no scope যে আমি কি কি ডকুমেন্টস দিয়েছিলাম ডকুমেন্টসটা দেবার। আর একটা কনসার্ন বারবার আসছে না প্রথম কথাই, যে কালকেও দেখবেন অনারেবল জাস্টিস শিবা জ্ঞানামের যে অর্ডার এসেছে সেখানে হচ্ছে নো রিজনস ওয়ার ফার্নিশড, এন্ড প্রত্যেকটা কেসেই এটা হবে কেউ কোনো রিজন জানেন না। তাহলে এটাই তার প্রথম পয়েন্ট হওয়া উচিত এবং সেই পয়েন্টগুলো নেওয়া যাবে। এবং সেখানেই ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটা আসছে, সেই ন্যাচারাল জাস্টিস কিভাবে ফলোড হবে, এই জন্য প্রসিজিওর করতে বলা হয়েছে। প্রসিজিওরটা তৈরি করবেন এই ট্রাইব্যুনালের সিনিয়র মোস্ট যারা আছেন 3 জন তারা মিলে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক অ্যাকনলেজমেন্ট জেনারেট হচ্ছে এবং নাম্বার পাওয়া যাচ্ছে, কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন করলে অনেক সময় এই পসিবিলিটি ওনারা বলছেন দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে অনেক জেলায় দিয়েছেন অনেক জেলায় দিচ্ছেন না যে রিসিট। এখন কিন্তু সেই রিসিট হ্যাজ টু বি প্রোভাইডেড এবং তার ভিত্তিতেই কিন্তু এর পরের প্রসিডিংটা চলবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে উঠে এলো সেটা হচ্ছে যখন একটা হিউজ কাজ হয়েছে, প্রায় 60 লক্ষ মানুষের এই জিনিসগুলো হয়েছে, কিন্তু একটা প্রশ্ন তো বারবার উঠছিল, আমরাও তুলেছি, যেটা যে কিছু স্পেসিফিক কেস, বিশেষ করে প্রার্থী হবেন বা আজকে নন্দলাল বসুর পরিবারের লোকজন তাদের কথা উঠে এসেছে, এখানে কিছু কিছু রিকোয়েস্ট মানে স্পেশাল কেস হিসেবে, কিন্তু প্রতিটা কেসের যেভাবে তাড়াতাড়ি করে এই অ্যাপিলটা হচ্ছে আমরা আশা করব যে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল খুব তাড়াতাড়ি তাদের কাজটা ফুল ফ্লেজেড শুরু করবেন এবং এর জন্য যা স্টেশনারি আছে বা অন্যান্য যা ধরনের প্রয়োজনীয়তা আছে সেগুলো তারা ইনশিওর করবেন। এটা খুব জরুরি হয়ে পড়ছে। প্রথমত না, না এই এই সংক্রান্ত স্পেসিফিক্যালি আজকে এই প্রশ্নটা উঠেছিল, কিন্তু একটা স্কোপ থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো কমেন্ট করেননি ইন্ট্রিম অর্ডারের পাওয়ার থাকবে কি থাকবে না। যদি দেখা যায় যে ইন্ট্রিম অর্ডারের জন্য দরখাস্ত করলে যে কোনো ট্রাইব্যুনালের কাছে সেই ক্ষমতা থাকে, এই ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্ট ক্রিয়েটেড ট্রাইব্যুনাল, তাহলে এই ট্রাইব্যুনালের হাতেও ইন্ট্রিম অর্ডারের ক্ষমতা আছে। তাহলে অন দি বেসিস অফ দি প্রাইমা ফেসি কেস, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স অ্যান্ড অলসো যে ইররেপারেবল লস অ্যান্ড ইনজুরি, যেগুলো আমাদের ইন্ট্রিম রিলিফের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল ফলো করে আমরা ইন্ট্রিম অর্ডার পেতে পারি ইনক্লুশনের জন্য। আমার মনে হয় যে স্পেসিফিক কেসের ক্ষেত্রে সেগুলো করে দেখতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি এই ফ্রোজেন লিস্টের যে কনসার্ন আমাদের সকলের আছে সে বিষয়ে এখনো কিছু বলেননি, কমেন্ট করেননি। এবং এই বিষয়টির ক্ষেত্রেও এক্সক্লুশনের ক্ষেত্রে বা ইনক্লুশনের ক্ষেত্রে ইন্ট্রিম অর্ডার কি হবে, তারা ভোট দিতে পারবেন কিনা সেই সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। তবে এই প্রশ্ন আমরা তুলেছিলাম, এই প্রশ্ন ইলেকশন কমিশনের দিকে ছোড়া হয়েছিল, কারণ ইলেকশন কমিশনকে আমরা প্রথম থেকেই দেখেছি যতটা না তারা সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে কাজটা করছেন, আমার মনে হয়েছে বা আমাদের সকলেরই মনে হয়েছে কম বেশি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি কিন্তু বহু ক্ষেত্রেই করা হচ্ছে এবং সেটা খুব টার্গেটেড ওয়েতে, বিশেষত মানুষকে হ্যারাস করার জন্য। কারণ দেখুন 4-5টা কেস আপনি তাড়াতাড়ি ডিসপোজ করে দিলেন বিশেষ ব্যক্তি বলে, প্রিভিলেজ কোনো ব্যক্তি, আমার বাবার নাম অমুক ছিল, আমার ঠাকুরদাদার নাম অমুক ছিল বলে আমি সেটাকে চালিয়ে যেতে পারি না, বা আমি নির্বাচনে প্রার্থী হবো বলে আমার কেসটা স্পেশালি ট্রিটেড হবে। তাহলে গ্রামের যে লোকটা আছে, যে যিনি সাকরাইলের গ্রামের মধ্যে আছেন, একদম কোনায় কোনো থাকেন, যিনি মুর্শিদাবাদের গ্রামে আছেন, ভগবানগোলায় আছেন, যিনি কুচবিহারে আছেন, তার নামটা কেন আগে হবে না? এই দেশটা তো সকলের দেশ। আর্টিকেল 14 is still there and the constitution of India is alive because of the article 14. Thank you. ये जो बंगाल का एसआईआर के जो मैटर था, इस मैटर में आज सुनवाई हुआ। इस सुनवाई में बहुत सारे इश्यूज आया। जैसे पहला इशू आया ये जो अपीलेट ट्राइब्यूनल कैसे काम करेगी। अपीलेट ट्राइब्यूनल काम करने के लिए तो कुछ रूल्स इलेक्शन कमीशन में अभी लागू कर दिया, लेकिन इस अपीलेट ट्राइब्यूनल में फाइलिंग कैसे होगा और अपीलेट ट्राइब्यूनल में अगर कोई
हार्ड कॉपी फाइल कोई करेंगे फिजिकल मोड में, अगर कोई ऑफलाइन फाइलिंग करेंगे तो उनके पास कैसे रिसीट आएगा? ऑनलाइन फाइलिंग में तो एक ऑटो जेनरेटेड ऑनलाइन जेनरेटेड एक एक्नॉलेजमेंट आ रहा है, लेकिन ऑफलाइन फाइलिंग में कोई प्रूफ कैसे होगा? तो आज सुप्रीम कोर्ट बोला चुनाव आयोग के, जो आपको एक रिसीट देना पड़ेगा हर जगह पे जहां पे ऑफलाइन फाइलिंग होगा वहीं पे रिसीट देना पड़ेगा। दूसरा चीज यही हुआ, जो ये जो अपीलेट ट्राइब्यूनल है, इस अपीलेट ट्राइब्यूनल में प्रिंसिपल ऑफ नेचुरल जस्टिस कैसे मान्यता पाएगा, उसके बारे में अपीलेट ट्राइब्यूनल का जो 3 सीनियर मोस्ट जो वरिष्ठ जजेस है उन्होंने सिद्धांत लेंगे और उस सिद्धांत को अपीलेट ट्राइब्यूनल को मान्यता देना पड़ेगा काम करने के समय। और तीसरा चीज जो था जिसके बारे में हम लोग बहुत ही कंसर्न था, जो अपीलेट ट्राइब्यूनल का सीट कहाँ होगा, कलकत्ता में है, लेकिन इसका जमा करने के समय कैसे रिसीट आएगा और कैसे लोग बात करेंगे, अपीलेट ट्राइब्यूनल के सामने क्या क्या इश्यूज रहेगा, कैसे एडजुडिकेशन होगा, उसके बारे में ही आज पूरा सा सवाल हुआ। एक चीज उस सवाल में उठा, जो चुनाव आयोग का जो काम कर रहा है चुनाव आयोग, इनका काम से ये बात साफ सुथरा नहीं हो रहा है, जो आज जो इनका जो काम कर रहा है इस लिस्ट के बारे में, ट्राइब्यूनल के बारे में, जो जिनका नाम अभी निकल चुका है वो वोटिंग कर पाएंगे क्या नहीं पाएंगे। देखिए, अभी कोई भी चीज के लेकर जो हम लोग ट्राइब्यूनल के पास इस बात को हम लोग रख सकेंगे और ट्राइब्यूनल ही डिसाइड करेंगे वो लोग वोटिंग कर पाएंगे क्या नहीं पाएंगे। देखिए, वही तो बात है, कोई जगह पे कोई नॉन इंक्लूशन है, दैट इज वन ऑफ द ग्राउंड टू फाइल द अपील। रीजन नहीं दिखा रहा है वेबसाइट पे, दैट इज द ग्राउंड टू फाइल द अपील, बिकॉज यू आर नॉट सर्व्ड विद, आपके पास कोई एक ऑर्डर है लेकिन ऑर्डर में कोई रीजन नहीं है क्यों आपका नाम नॉन इंक्लूडेड है। आपने देखा होगा कल जस्टिस शिवज्ञानम ने जो ऑर्डर दिया, एक कांग्रेस कैंडिडेट, इंटेंडिंग कांग्रेस कैंडिडेट के फेवर में उनका नाम इंक्लूड करने के लिए, फरक्का का, उस जगह पे जस्टिस शिवज्ञानम के ऑर्डर में है, दैट वाज द फर्स्ट पॉइंट, दैट देयर वाज नो रीजन गिवन इन दैट पर्टिकुलर ऑर्डर, एंड ऑलवेज वी नो, बीइंग द लॉयर, that becomes the first point to challenge, attack any of the order and the foundation of that order. So that should be the order. Yes. No, one is the non-furnishing the reason is a ground to challenge the order. All of us, we know that is the principle of the appeal, on the basis of which the order is tested, the judicial order is tested. Now this is going to be the functioning of the appellate tribunal is going to be the quasi-judicial in nature, and that has to be challenged, and that can be challenged by way of a judicial review under Article 226. So if this judicial tribunal does not incorporates that and does not reflect those things in their order, the reasons, then this will be ground to challenge it in the judicial review also. So everything is the subject matter of the judicial scrutiny under Article 226. Thank you. Sir, your full name? Shobboshachi Chatterjee. I am representing Mustari Banu. That's the first case. Chatterjee. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।